যদি বিশ্বযুদ্ধ হয় তাহলে রাশিয়ার কোথায় প্রফিট? রাশিয়া কি এক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও একটু এগিয়ে? রাশিয়ার যে বক্তব্য, বা বলা ভালো ভ্লাদিমির পুতিনের যা বক্তব্য, সেটা কি কোথাও বুঝতে পারলেন না ডোনাল্ড ট্রাম্প? আমরা এই বিষয় নিয়ে এবার আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন শুভাশিস ব্যানার্জি। শুভাশিস, আপনার কাছে আসছি, তার আগে আমরা একবার শোনাই পুতিন কি বলেছেন, তারপর আসবো আলোচনায়। В высшей степени полезной. Ну, я согласен с президентом Соединенных Штатов. Она, конечно, должна быть подготовлена и закончиться какими-то позитивными результатами. Трек хороший выбран. Мы несколько раз говорили с президентом Трампом по телефону. Мы с большим уважением относимся к его намерению восстановить отношения с России по очень многим направлениям, в сфере безопасности, в сфере экономической деятельности. Знаете, у меня надежда на то, что господин Трамп не только политик, не только человек, которому американский народ доверил судьбу своей страны, он еще и бизнесмен, и в этом я вижу большой плюс в том, что он все считает. И считает он, поскольку он стал богатым человеком, видимо, считает он хорошо. Значит, он считает, к чему приведут те или другие шаги в отношении России. Сколько это будет стоить налогоплательщикам, сколько это будет стоить экономике США. Получит она от тех или других шагов какой-то плюс или, наоборот, упадет в минус. И мы видим сейчас интерес американского бизнеса к выстраиванию отношений с Россией. Есть уже контакты между крупными нашими компаниями, которые хотят вернуться на наш рынок и вместе работать. Это, в общем, и в целом вселяет такой определенный сдержанный оптимизм. И рассчитываю на то, что и президент Соединенных Штатов, и его ближайшее окружение это увидят, услышат, значит, вместе с представителями бизнеса будут приниматься решения, направленные на восстановление российско-американских. শুভাশিস, আপনি নিশ্চয়ই শুনলেন যে একই সঙ্গে পুতিন বলছেন যে বেঞ্জামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প দুজনের সঙ্গেই তিনি কথা বলছেন এবং ইরানের পরিস্থিতির দিকেও তিনি নজর রাখছেন। তাহলে রাশিয়ার স্ট্যান্ডটা ঠিক কোথায় এখানে? দেখুন, আমরা যখন রাশিয়া বলছি বারবার, সেই জিনিসটা ভীষণভাবে একটা দেশকে বোঝাচ্ছে, কিন্তু রাশিয়া স্টিল হ্যাজ দ্যাট সোভিয়েত ফ্লেভার। মানে ওই বলে না, রাজবংশের ছেলে হলে তার মধ্যে একটা রাজরক্ত বয়, এই জিনিসটা কিন্তু এখনো এদের মধ্যে আছে। সুতরাং একটা কথা ভুলে গেলে চলবে না, যে টোনে ডোনাল্ড ট্রাম্প আজও বহু দেশের সাথে কথা বলে, যদিও ভারতবর্ষের সাথে সেই টোনটা চেঞ্জ হয়েছে ইদানিং কালে, সেই টোনে কিন্তু রাশিয়ার সাথে কথা বলবে না। তার কারণটা হচ্ছে রাশিয়া ইজ দ্য ডিসেন্ডেন্টস অফ সোভিয়েত, এবং এই সোভিয়েত কনসেপ্টটা বা সোভিয়েত কিন্তু একটা কালচার, এই কালচার একটা ডিসিপ্লিন আছে সোভিয়েতের মধ্যে। সোভিয়েত যে স্ট্যাটাসটা উনি বলছেন বা যে কথাগুলো উনি বলছেন, তার মধ্যে একটা মূল কথা হলো ভেবে চিন্তে এগোবেন, আমি কিন্তু সবার সাথেই কথাবার্তার মধ্যে আছি। এটা কিন্তু ভীষণভাবে গ্রহণযোগ্য একটা রেসপন্সিবল পাওয়ারের কথা। যদিও রাশিয়া যদি দেখে যে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের একটা পরিকাঠামো তৈরি হচ্ছে বা তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেই গেল, তাহলে কিন্তু কোথাও গিয়ে এটা ভুলে গেলে চলবে না, বিশ্বের সব থেকে বেশি অয়েল রিজার্ভ যদি কারোর কাছে থেকে থাকে, তার অন্যতম একটি দেশ কিন্তু রাশিয়া। এবং সুতরাং যদি মিডল ইস্টে বড় কিছু ক্ষয়ক্ষতিও হয়ে যায় এই যুদ্ধের কারণে, রাশিয়া কিন্তু নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। এ অর্থে রাশিয়া এরকমও করতে পারে, কোনো ট্রানজাকশনাল হ্যাবিটে ইন্ডিয়ার সাথে যেহেতু সম্পর্ক ভালো, রাশিয়া ইন্ডিয়াকেও নানানভাবে সাপোর্ট করতে পারে। কিন্তু ইউনাইটেড স্টেটস যদি মনে করে যে এই রাশিয়াকে কোনোভাবে মান্য করব না এবং ডাইরেক্টলি ইরানকে আক্রমণ করব, তাহলে কিন্তু রাশিয়া সেটা খুব একটা ভালো চোখে নেবে না, সেটাও পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে। বিকজ রাশিয়া প্যারালালি ইসরায়েলের সাথেও কথা বলছে। যদি রাশিয়া কনসিডার করতো যে ইউএসএ খুব ইম্পর্টেন্ট একটা দেশ এই ক্ষেত্রে, তাহলে কিন্তু রাশিয়া আলাদা করে আবার ইসরায়েলের সাথে কথা বলতো। এই জায়গায় দাঁড়িয়ে পুতিনের দৃষ্টিভঙ্গিটা আমি একটু আপনার কাছ থেকে ক্লিয়ার হতে চাইবো, কারণ এতদিন ধরে যে ইউক্রেনের সঙ্গে রাশিয়া লড়াই করে গেছে, পেছন থেকে তো ইউক্রেনকে ইন্ধন জুগিয়ে গেছে আমেরিকা। সেটা ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন, ইউক্রেনকে যদি তারা সাপোর্ট না করতো
ভলোদিমির জেলেনস্কিকে, যে যদি আমেরিকা সাপোর্ট না করতো তাহলে আপনারা একদিনও যুদ্ধ চালাতে পারতেন না। তাহলে এখন পুতিন কি স্ট্যান্ড নেবেন? কারণ তার এগেনস্টে তো এতদিন ইউক্রেনকে ব্যবহার করে গেছে, ইউক্রেনকে যুদ্ধে ইন্ধন জুগিয়ে গেছে আমেরিকা। দেখুন, রাশিয়ার ক্যারেক্টারটা হচ্ছে এমন একটা ক্যারেক্টার যে ছোটখাটো মশার বাইট সে দেখে নেয়, কিন্তু তাতে কিন্তু তার খুব একটা শারীরিক ক্ষতি হয় না। রাশিয়া জানে কে কোন পজিশনে, কার এগেনস্টে, কার বিপক্ষে, কার হাতে গিয়ে কোন সময় দাঁড়িয়েছে, এটা রাশিয়া খুব ভালো মতো জানে। আপনি এখানে বসে যখন আমরা অ্যানালাইসিস করছি তখন আমরা জানি যে কি ভাবে পুতিন বা ক্রেমলিনকে বিভিন্ন রকম ভাবে আঘাত পৌঁছাবার চেষ্টা করেছে ইউনাইটেড স্টেটস। সেখানে পুতিন সাহেব জানেন না এটা হতে পারে না, উনি জানেন, খুব ভালো মতো জানেন। কিন্তু অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, যেহেতু পাওয়ার পলিটিক্স, অ্যাট দিস পয়েন্ট অফ টাইম তাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে যে ওয়ার্ল্ডটাকে একটা স্টেবিলিটিতে আনা। তখন তারা নিজস্ব ধাক্কা, নিজস্ব কষ্ট, নিজের যা 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 প্রবলেম ফেস হয়েছে ডিউ টু এ পার্টিকুলার কান্ট্রি, সেটাকে প্রায়োরিটাইজ করতে চাইছে না। তারা বোঝাতে চাইছে এখন স্টেবিলিটি শুড বি দি প্রায়োরিটি, যাতে করে ইকোনমিক আনস্টেবল যে কন্ডিশনটা ইচ্ছাকৃত আমেরিকা তৈরি করতে চাইছে, এবং যেটা এই মুহূর্তে ইউরোপে চলছে। কারণ ইউরোপে এখন এই মুহূর্তে রিসেশন চলছে, এবং তার কারণ তো আমেরিকা, কারণ যেভাবে ইউক্রেনকে পেছন থেকে ধোয়া দিয়ে গেছে। শুধু তাই নয়, ইউরোপে যে রিসেশনটা চলছে সে দেশগুলোর নাম যদি দেখেন তার অধিকাংশই কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার, এবং তারা বহু লোকই G7 এর সাথেও যুক্ত। সুতরাং G7 অ্যাজ এ হোল অর ইউরোপিয়ান অ্যাজ এ হোল ইজ সাফারিং আ লট। তার জন্যে ফাটকা কিছু ইকোনমিক গ্রোথ পাওয়ার জন্যে বিভিন্ন রকম কনফ্লিক্টে, বিভিন্ন রকম রোলে দেশগুলো নিজেদেরকে ঢোকাবার চেষ্টা করছে। সহজভাবে দেখতে গেলে যখন কোনো মানুষের রোজগার সেভাবে থাকে না, তখন তারা হাতের কাছে ফাটকা রোজগারের জন্য যে কোনো রকম ব্যবসায় সে নিজেকে লিপ্ত করতে চায় পারে, এবং সেই জায়গাটায় রেকলেসনেসটাকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যে ব্যবহার করে, সেটা যেমন ভারতবর্ষ খুব ভালো মতো জানে, সেটা রাশিয়াও খুব ভালো মতো জানে, এবং সেটা চায়নাও খুব ভালো মতো জানে। এইবার এই যে ইকোনমিক ফলটা হচ্ছে, এই ইকোনমিক ফলগুলোর হচ্ছে বলেই আমেরিকা বোঝাবার চেষ্টা করছে আই অ্যাম উইথ ইউ গাইজ প্রোভাইডেড ইউ সাপোর্ট মি ইন সেভিং ডলার। আমেরিকা বারবার চেষ্টা করছে এটা বোঝাবার। তার কারণই হচ্ছে আমেরিকা বুঝতে পেরেছে যে যদি ডি-ডলারাইজেশন নাও হয়, এমন ভাবে আমাকে চারিদিক থেকে কোণঠাসা করে দিতে পারে ইকোনমিক্যালি এবং ট্রানজাকশনালি। এই কোণঠাসা থেকে বেরোতে গেলে আমাকে নানান জায়গায় কম্প্রোমাইজিং এবং সেই কারণেই কি এই G7টাকে আরেকটু বড় করার জন্য রাশিয়াকে ডাকছেন ডোনাল্ড ট্রাম্প?